হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। তো চলো আজকে আমরা ইউপির এফএসটি যে ইউনিটটা আছে সেই ইউনিটের 19-20 সেশনে ফিজিক্সে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করি। আমরা এখানে মোটামুটি শর্ট সিলেবাসে যে ইনক্লুডেড যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আলোচনা করি। তার কারণ তোমাদের যে পরীক্ষাটা হবে এটা শর্ট সিলেবাসের উপরে হবে। চলো আমরা কথা না বাড়াই, ক্লাসটা শুরু করে দিই। আর বরাবরের মতোই ক্লাসের শুরুতে একটু বলে নিই তোমরা বিইউপিতে ভালো করার জন্য কি পড়বা। এই ক্লাসটা ভালোমতো দেখবা। ক্লাসটা ভালোমতো দেখার পরপরই যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি তোমার উদ্ভাসের যে ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংকটা দিয়ে দিছে সেইটা নিয়ে বসবা। ওইটা নিয়ে বসার পর ওইটা ভালোমতো সলভ করবে। ওইটা নিয়ে যদি ভালোমতো কারো আইডিয়া থাকে বা সলভ করা থাকে, আমার বিশ্বাস তোমরা আসলে বিইউপির প্রশ্নতে খুব একটা আটকানোর কথা না। দুদিনে একেবারে উল্টাপাল্টা কোশ্চেন করে, মুখস্থ টাইপের কোশ্চেন করে। অনেকে মনে করতেছো ভাই বিইউপি পরীক্ষার সামনে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়বো কিনা। তুমি যদি সময় পাও অবশ্যই করবা, বাট আমার মনে হয় যে বিইউপিতে মানে বিইউপির জন্য আসলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করার খুব একটা দরকার আছে বলে আমি মনে করি না। তুমি যদি তোমার বেসিকটা ঠিক রাখো, বইয়ের পৃষ্ঠাগুলো একটু উল্টায় পাল্টায় যাও, যেমন ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার একটু উল্টায় পাল্টায় গেলা, আর ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো করে গেলা, তাহলে আশা করি তোমার হয়ে যাবে আর কি বিইউপিতে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই, কথা না বাড়াই আর 19-20 সেশনে যে প্রবলেমগুলো আসে সেগুলো সলভ করি। কোন একটি নদীতে একটি দাঁড়ের, এই যে দৈর্ঘ্যটা বেশি লিখতে এটা হবে না। কোন একটি নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে? দেখো, প্রথমে কি করবা, তুমি নৌকার বেগকে ধরবা ভি। অবশ্যই লেখার দরকার নাই, তোমার বোঝার জন্য আমি লিখতেছি। নৌকার বেগ হচ্ছে ভি আর স্রোতের বেগ হচ্ছে ইউ। স্রোতের অনুকূলে 18, তার মানে কি তুমি এখানে লিখতে পারবা যে ভি প্লাস ইউ হচ্ছে 18। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। স্রোতের প্রতিকূলে হচ্ছে 6, তার মানে কি স্রোতের এই যে নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে 6, এটা হলো 2। 1+2 করো। এগুলো অবশ্যই তোমার পরীক্ষার খাতায় এগুলো 1-2 দেখান লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো আমি করতে, তোমরা নিজের মতো করে করে ফেলবা। যোগ করলে কত আসবে? তোমার আসবে হচ্ছে 2v ইকুয়াল টু হচ্ছে 24। এখান থেকে আসবে ভি এর ভ্যালুটা হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তো ভি যদি 12 হয় 1 নাম্বার ইকুয়েশনে বসাও, তাহলে ইউ এর ভ্যালু কত আসবে? 6 কিলোমিটার/আওয়ার। এটা তোমার নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করা শেষ। এখন তুমি কি করবা, সোজা ওপর পারে পৌঁছানোর জন্য তোমার কত ডিগ্রি কোণে হচ্ছে নৌকা চালাতে হবে স্রোতের সাথে, সেই অ্যাঙ্গেলটা বের করতে চাই। এটা কিভাবে করবা দেখো, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি এখানে, যে ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে তোমার কার সাথে অ্যাঙ্গেল, স্রোতের সাথে অ্যাঙ্গেল, তাহলে এখানে হবে হচ্ছে নৌকার বেগ সাইন আলফা ডিভাইডেড হচ্ছে স্রোতের বেগ প্লাস ভি কজ আলফা। এটা তুমি লিখবে এখানে। যেহেতু সোজাসুজি পৌঁছাইতেছে তার মানে কি টেন নাইনটি মানে কি 1/0 এভাবে ধরবা। এখানে কি ভি সাইন আলফা আসতেছে, নিচে আসতেছে ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে তোমার আলফার ভ্যালুটা আসে কজ ইনভার্স মাইনাস তোমার হচ্ছে ইউ ডিভাইডেড। তো কত ডিগ্রি কোণে তোমার হচ্ছে নৌকা চালাতে হবে বা কত ডিগ্রি কোণে তোমার হচ্ছে সাঁতার কাটতে হবে, এটার জন্য একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা হচ্ছে এইটা। এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, তোমার জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে। শর্টকাট হচ্ছে এই যে কোণ, এটা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস, করে থাকবে স্রোতের বেগ, আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে তোমার সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ। তো এখানে এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে তোমার এই এত কিছু লেখার আর কোনো প্রয়োজন পড়বে। এখানে আলফাটা বের করতে বলছে আমার। আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স, স্রোতের বেগ হচ্ছে 6 আর নৌকার বেগ হচ্ছে 12, তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ। কজ ইনভার্স মাইনাস হাফ হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি হবে। এইটা একটু মনে রেখো, এটা মনে রাখলে ওই অঙ্কগুলো করা খুব সহজ। এই বস্তু 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে?
এটা ফর্মুলা দিয়ে করলেই হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি? ইউ স্কোয়ার ডিভাইডেড 2। কত বেগে নিক্ষেপ করছো? এটাই হচ্ছে আদিবেগ। 19.6 তার উপরে স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8। ক্যালকুলেট করো কত আসে। এটা আসে 19.6 মিটার। অপশন নাম্বার সি। এই ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? আমরা ওমেগা কৌণিক বেগের ফর্মুলা কি জানি? টুয়াইস পাই বাই টি। টিটা কি? পর্যায়কাল। এই টিটা হচ্ছে তোমার পর্যায়কাল। তো আমি বলে দিই, সেকেন্ডের কাটার পর্যায়কাল যেটা, সেটা হচ্ছে তোমার সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 1 মিনিট। দ্যাট মিনস হলো 60 সেকেন্ড। একটু ভালো মতো মনে রেখো, এখানে পরীক্ষা আসে মিনিটের কাটাই। তোমাদের সময় আসতে পারে ঘন্টার কাটা, আসতে পারে কি তোমার সেকেন্ডের কাটা, অথবা তোমার দুইটার অনুপাতও আসতে পারে। যখন একটা প্রশ্ন সলভ করবা, এর আশেপাশে সাইড সুইড সলভ করে যাবা, যাতে করে একটু ঘুরায় পেঁচাই দিলে তুমি পারো। মিনিটের কাটার পর্যায়কাল হচ্ছে 1 ঘন্টা। দ্যাট মিনস হচ্ছে 3600 সেকেন্ড। আর ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। দ্যাট মিনস হলো 12 ইন্টু 3600। এখন বসাও এখানে, যেহেতু আমার বলছে মিনিটের কাটা, তার মানে হবে 2 পাই ডিভাইডেড 36। দেখো তো 2 পাই বাই 3600 আসছে অপশানে? নাই। তার মানে কি 2 দিয়ে কাটলে এটা কত আসবে? পাই ভাগ 1800। আর কৌণিক বেগ একক কি? তোমার রেডিয়ান পার সেকেন্ড। দেখো তো পাই ভাগ 1800 কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে। এটা হলো অ্যান্সার। একটি বস্তুকে কত উচ্চতা থেকে ফেলে দিলে ভূমি হতে 10 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? চলো এই জিনিসটা আমরা আগে ড্র করে নিই ফিগারটা। ধরো এটা হচ্ছে ভূমি, হচ্ছে এখান থেকে ধরো এই উচ্চতা আমি ধরলাম এইচ। এখন বলছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, তাহলে ভূমি থেকে 10 মিটার উচ্চতা হচ্ছে এইটা। এই উচ্চতাকে ধরো এক্স। এক্স হলো এখানে 10 মিটার। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আমি বিভব শক্তিটা বের করি। তাহলে আসবে কত? এম জি এক্স। আর এইটুকু দূরত্ব তাহলে কত? এইটুকু দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স। ঠিক আছে? তাহলে আমার গতিশক্তি কত হবে? এই এই পজিশনটাতে অন্য একটা কালার দিয়ে মার্ক করি এখানে। এই পজিশনটাতে বিভব শক্তি হলো এমজি এক্স, আর গতিশক্তি হবে এমজি এইচ মাইনাস এক্স। এখন বলছে যে গতিশক্তিটা হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমি এটাকে কি করতে পারি? গতিশক্তি হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইকে ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ইপি। এখানে মান বসাও। এমজি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এমজি এক্স। এমজি এমজি কেটে দাও, এখানে আসবে কত? সরি, এখানে 2 আছে সামনে একটা। এমজি এমজি কেটে দাও। এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এখানে এইচ এর ভ্যালু কত হবে? 3x হবে। তার মানে আলটিমেটলি এইচ এর ভ্যালু হবে 30। তো এই অঙ্ক কলা করার জন্য একটা শর্টকাট আছে, বাট আমার এই মুহূর্তে শর্টকাটটা মনে পড়তেছে না। দেখো, শর্টকাটের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে তুমি একটা শর্টকাট ধরো পড়ে গেছো। আমি এই শর্টকাটটা ধরো আমি জানি, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, টু বি অনেস্ট। তো শর্টকাট তুমি যদি মেইন জিনিসগুলো জানো, তখন কিন্তু তোমার শর্টকাট আসলে প্রয়োজন পড়ে না। শর্টকাট জানা থাকা ভালো, অল্প সময়ে করা যায়। কিন্তু তোমার যদি মেইন জিনিসটা জানা না থাকে, যে এখন বর্তমানে আমার ধরো শর্টকাটটা মনে নেই, আমি কিন্তু তাও অঙ্কটা করতে পারতেছি। তার কারণ কি? আমার মেইন জিনিসটা জানা আছে। তোমরা যারা শুধু শর্টকাটের পিছনে খোঁজোই, যে আমার মতো কিন্তু হয়ে যাবা, একটা সময় গিয়ে হুট করে মনে পড়বে না এটা শর্টকাটটা কি ছিল, তখন কিন্তু তুমি এটা করতে পারবে না। ওই জন্য বলি শর্টকাট শিখো, ইটস ওকে, বাট শর্টকাট যদি শিখো, এটার মেইন জিনিসটা সাথে শিখে নিবা। কারণ তুমি পরীক্ষার হলে যেই দিন পরীক্ষা দিতে যাবা, ধরো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবা যেই দিন, সেই দিন তুমি 8টা সাবজেক্ট, মানে ধরো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা 2টা করে 8টা সাবজেক্টের তুমি হচ্ছিল জ্ঞান মাথায় নিয়ে যাবা। কোনটা তোমার মাথায় থাকবে আর কোনটা মাথায় থাকবে না, এটা আশা করি তুমি বুঝতেই পারতেছো।
তো শর্টকাটের পাশাপাশি মেইনটা শিখে গেলে যদি ইনকেস পরীক্ষার হলে তুমি ভুলে যাও, তুমি অ্যান্সার করতে পারবা। যেমন আমি এখানে করতে পারলাম, এটা হলো 30 মিটার অ্যান্সার। বলের ঘাত পরিবর্তনের হারকে কি বলে? দেখো, বলের ঘাত হচ্ছে জে, বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে ঘাত বল ইন্টু টাইম। তাহলে বলের ঘাতের পরিবর্তনের হার, তার মানে কি বলের ঘাতকে টাইম দিয়ে ভাগ করবা, তাহলে কি থাকে? বলের ঘাতকে টাইম দিয়ে ভাগ করলে এর যেটা বুঝাই, এটা হচ্ছে বলের ঘাতের পরিবর্তনের হার। এটা ইকুয়াল টু কি এফ, এই এফটা কি ছিল? ঘাত বল ছিল। তাহলে এই বলের ঘাতের পরিবর্তনের হারকে কি বলে? ঘাত বল। তো ঘাত বলতে একটা কি, দেখো তাহলে অ্যান্সার কি হবে? ঘাত বল। চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 তাহলে এই জিনিসগুলো একটু সাইড নোট লিখে ফেলি। চন্দ্রের ভর মানে এম মুন ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর ভরের 80/1 এম ই ডিভাইডেড 80। চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 আর মুন ইকুয়াল টু হচ্ছে আর আর্থ ডিভাইডেড 4। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ভি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে এটা বের করতে বলছে। দেখো, আর মুন ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? সি এম মুন ডিভাইডেড আর মুনের উপরে স্কোয়ার। আর তোমরা এটা জানো যে জি আর্থ ইকুয়াল টু হচ্ছে জি এম আর্থ ডিভাইডেড আর আর্থের উপরে স্কোয়ার। তার মানে এইটার ভ্যালু হচ্ছে 10, এই টোটাল এইটুকুর ভ্যালু হচ্ছে 10, এইটুকুর টোটাল ভ্যালু হচ্ছে 10। এখন এখানে মান বসাও। সিএম সিএম আমি কি আর্থ সিএম ইকুয়াল টু এটা কি হবে? জি এম এমটা কি? এম এমটা হচ্ছে তোমার এম আর্থ ডিভাইডেড 80, আর আর এমটা কত? আর ই বাই 4 তার উপরে হোল স্কোয়ার। তার মানে এটা আসবে কি 1/16 আর ইর উপরে স্কোয়ার। এটাকে তুমি কি লিখতে পারবা? এটাকে তুমি লিখতে পারবা 1/80 ইন্টু 16 সি এম ই ডিভাইডেড আর ইর উপরে হোল স্কোয়ার। এটা আসে কত? 1/5 বললাম তো, করার কথা না, ঠিক আছে মনে হচ্ছে ভুল করলাম। ওকে, তারপর আরেকবার দেখো, দেখি আমাদের করে ফেলি, তারপরে ভুল হলে কিছু তো করার থাকবে না তখন আর। দেখি আমরা 16, উপরে আছে 16, নিচে হলো 80, এটা হলো 5, আর এইটুকুর ভ্যালু হচ্ছে 10। তাহলে কাটাকাটি করে থাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশনে আছে? হ্যাঁ আছে, এটা অ্যান্সার। রৈখিক ভরবেগ 50% বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায় কত পার্সেন্ট? দেখো, রৈখিক ভরবেগের সাথে গতিশক্তির যে সম্পর্ক, সেটা সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। দেখো, রৈখিক ভরবেগ 50% বাড়ছে, তার মানে পি2 হবে কত? p1 প্লাস 0.5 p1, 50% বাড়ছে, তার মানে কি 1.5 p1। এই সূত্রকে তুমি লিখতে পারো এইভাবে, p1 বাই e2 ইকুয়াল p1 এর উপরে স্কোয়ার ডিভাইডেড p2 এর উপরে স্কোয়ার। এটাকে তুমি লিখতে পারো p1 বাই e2 ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড 1.5 p1, p1 স্কোয়ার p1 স্কোয়ার কেটে যাবে, এর উপর স্কোয়ার থাকবে। এখান থেকে তোমার e2 এর ভ্যালু আসে 2.25 p1। তাহলে দেখো, দ্বিতীয় কন্ডিশনে গতিশক্তি হচ্ছে 2.25 e1, তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে আর 2.25 মাইনাস 1 e1, এইটুকু বৃদ্ধি পাইছে। তার মানে 1.25 e1 পরিমাণ বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে পার্সেন্ট যদি করি, ডেল্টা ই ডিভাইডেড e1 ইন্টু হচ্ছে 100। তাহলে তুমি উপরের 1.25 e1, নিচে e1 কাটাকাটি যাবে, 1.25 কে 100 দিয়ে গুণ করলে তোমার আসবে 125%। দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি
এবং এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি। তার মানে কি, একটা হলো তোমার সাইন কার্ভ আর একটা হলো কোসাইন কার্ভ। তো সাইন কার্ভ আর কোসাইন কার্ভের মধ্যে দশা পার্থক্য কত, এটা মোটামুটি তোমরা যারা ম্যাথ একটু হলেও জানো, তোমরা মোটামুটি এটা জানো যে সাইন আর তোমার হচ্ছে কজের মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/2। জড়তার ভ্রামক কি ধরনের রাশি? জড়তার ভ্রামক হচ্ছে একটা স্কেলার রাশি। তরঙ্গ মুখে কণাগুলোর দশা পার্থক্য কত? তরঙ্গ মুখ বলতে ভালো, দেখো একটা তরঙ্গ মুখ যে কোনো একটা কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে প্রত্যেকটা কণা সমাদশায় থাকে। তো তরঙ্গ মুখের উপর যখন একটা লাইন ড্র করবা, প্রত্যেকটা কন্ডিশনে কণাগুলা কি থাকে? সমদশায় থাকে। যদি কণাগুলা সমদশায় থাকে তাহলে দশা পার্থক্য কত থাকবে বলো? তরঙ্গ মুখের প্রত্যেকটা কন্ডিশনে তুমি যদি একটা এরকম লাইন ড্র করো, যদি এরকম গোলাকার কোন একটা গুলিও যদি একটা তরঙ্গ মুখ হয়, তাহলে প্রত্যেকটা কণা কি থাকে? সমদশায় থাকে। সমদশায় যদি থাকে তাহলে দশা পার্থক্য কত হবে ভাইয়া? দশা পার্থক্য হবে 0 ডিগ্রি। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের একই পাঠ দিবে? এটা আমি অঙ্ক করে তোমাকে দেখাচ্ছি, বাট এই অঙ্কটার অ্যান্সার মুখস্থ রাখবা, কারণ এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় অগণিত সংখ্যক বার আসছে। যে তোমার -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একদম সমান দেয়। আমি এটা অঙ্ক করে তোমাকে দেখাচ্ছি। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে তোমার সম্পর্কটা কি? c/5 ইকুয়াল টু f-32 ডিভাইডেড হচ্ছে 9। এখন দুইটা, এই সি এবং এফ দুইটাই যদি একই ভ্যালু দেখাইতে হয়, তাহলে আমি দুইটাকে একই ভ্যালু এক্স ধরি। দেখো একই ভ্যালু আমি কি করি? এক্স ধরি। এখন এখানে ক্যালকুলেট করো, চলো। 9x ইকুয়াল টু হচ্ছে 5x, আর 32 ইন্টু 5 গুণ করলে কত হয়? 160 মনে হয়, তাও একটু করে দেখি। হ্যাঁ, 160। তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে -160। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 40 ডিগ্রি ফারেনহাইট, যাই হোক না কেন, -40 তে তোমার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কি দেখায়? একই মানে এক কথায় -40 তে তোমার হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেখায়। এই অ্যান্সারটা মুখস্থ রেখো, এই অ্যান্সারটা মুখস্থ রাখলে ভালো। তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটার অ্যান্সার হবে তোমার তাপগতিবিদ্যার 0তম সূত্রের উপর ভিত্তি করে তোমার থার্মোমিটার তৈরি করা হয়েছে। আর রেফ্রিজারেটর, তারপরে গাড়ি মানে ইঞ্জিন, সবগুলা হচ্ছে তাপগতিবিদ্যার 2য় সূত্র অনুসারে চলে। শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? এটা খুবই সহজ একটা জিনিস, বাট তারপরও পোলাপান কি করে আসলে, আমি নিজেই একটা পরীক্ষায় এই প্রশ্ন দিয়েছিলাম, অনেক পোলাপান কি করছে, শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দাগাইছে হলো 0। মানে কিছু বলার নাই আসলে, বুঝতে পারছো? তো এই ধরনের কিন্তু সিলি মিস্টেক যেন কোনোভাবে তোমাদের পরীক্ষায় না হয়। শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অলওয়েজ 1। শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অলওয়েজ কি বলতো? 1। এই যে সূত্র মনে আছে তোমার? 1/4 পাই এ এপসাইলন নট, ধরো Q1 Q ডিভাইডেড টি স্কোয়ার। শূন্য মাধ্যমে হলে এই যে এটাকে তুমি কি লিখতা? এইভাবে লিখতা 4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড ডি স্কোয়ার। তার মানে কি, শূন্য মাধ্যমে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মানটা কত হয়? 1 হয়। এটা হলো শূন্য মাধ্যমে। এটা যেন ভুল করো না, এগুলা কিন্তু পরীক্ষার হলে ভুল হয়, আর বিউপিতে কিন্তু নেগেটিভ মার্কে অনেক বেশি। তো কেয়ারফুলি দাগাবা। তো আমাদের ভার্সিটির যে ভার্সিটি ক্র্যাকার্স যে কোর্সটা আছে, এটা নিয়ে একটু আমাদের সাথে কথা বলি। আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা ধরো এতদিন ওইভাবে ভালো মতো পড়তে পারো নাই, বা পড়লেও গ্যাপ থেকে গেছে, বা কনফিডেন্স পাচ্ছ না, একটা মেন্টরশিপ দরকার, তাদের জন্য। এই কোর্সে আমরা কি কি পড়াবো? এই কোর্সে আমাদের থিওরি ক্লাস থাকবে। এই থিওরি ক্লাসে আমরা তোমাদের এমসিকিউ সলভের জন্য যে বেসিক যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসগুলো পড়াবো, এবং থিওরি ক্লাসটাতে আমরা বেশি বেশি রিটেনকে ফোকাস করব। আমরা রিটেনটাকে বেশি ফোকাস করব, যাতে করে রিটেন প্রবলেমগুলো তোমরা পারো। আমরা থিওরি ক্লাসে রিটেন প্রবলেম বেশি সলভ করানোর চেষ্টা করব। এরপরে থাকবে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে উদ্ভাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটি, ওইটার প্রত্যেকটা প্রবলেম আমরা ধরে ধরে করাবো। এরপরে কি থাকবে? এক্সাম। আর এক্সামের সাথে সাথে তোমার পার্সোনাল যে মেন্টরশিপটা আছে সেটা কিন্তু থাকতেছে। এই কোর্সে ক্লাস নিব আমি ক্লাস নিব রসায়ন এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আর তোমাদের প্রান্ত ভাইয়া ক্লাস নিবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ম্যাথ।
এই কোর্সের ক্লাস শেষ হবে হচ্ছে 5 জানুয়ারি। এরপরে তোমাদের লাস্ট ভার্সিটি পরীক্ষা হওয়া পর্যন্ত আমরা তোমাদের হচ্ছে এই কোর্সে ক্লাস নিতে থাকবো। যেমন ধরো তোমার এগ্রি জিএসটি যখন ক্লাস শুরু হবে মানে পরীক্ষা হবে, তখন কিন্তু আমরা এগ্রি জিএসটির এই কোর্সে কিন্তু আমরা ক্লাস নিব। ঠিক আছে? তো তোমরা একবার এই কোর্সে ভর্তি হলে তোমরা ঢাকা ভার্সিটি থেকে শুরু করে একদম ধরো যে জিএসটি প্লাস এগ্রি জিএসটি পর্যন্ত সার্ভিস কিন্তু পাবা। এই কোর্সের কোর্স ফি আমরা অনেক বেশি রাখার চিন্তা ভাবনা প্রথমে করছিলাম, পরে আমরা দেখছি যে তোমরা অলরেডি যেহেতু বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে গেছো, আমরা যদি কোর্স ফিটা বেশি রাখি তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো মানে ঝামেলা হয়ে যাবে। ওই জন্য আমরা কোর্স ফিটা রাখছি 1000 টাকা। আর প্রথম 200 জন এই কোর্সে ভর্তি হতে পারবা 800 টাকায়। এই কোর্সে কেউ যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমার আইডি মেনশন করা থাকবে তোমার ডেসক্রিপশানে। তুমি আমাকে নক করলে আমি তোমাকে পুরো ডিটেলসটা প্রোভাইড করব। ডিটেলস প্রোভাইড করে দেন তুমি হচ্ছে টাকা সেন্ড মানি করলে আমি তোমাকে কোর্সে এনরোল করাই দিব। চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। ধারকত্ব ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? তোমরা মোটামুটি এটা জানো, এই সূত্রটা মোটামুটি সবাই পড়ছো। 4 পাই এপসাইলন নট আর। এখান থেকে দেখো সবগুলো এখানে কনস্ট্যান্ট রাশি, সি ইজ প্রপোর্শনাল আর। তার মানে ধারকত্ব হচ্ছে তোমার ব্যাসার্ধের সমানুপাতিক। অ্যান্সার হচ্ছে ডি। কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ ও তড়িৎ চালক শক্তি নির্ণয় করা যায়? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে পটেনশিওমিটার। এই পটেনশিওমিটার দিয়ে শুধু যে তড়িৎ চালক শক্তি নির্ণয় করা যায় তা কিন্তু না, আমরা পটেনশিওমিটার দিয়ে রোধও মেজার করতে পারি। অ্যামিটার কি করে? বাকিগুলা কি করে? বাকিগুলো একটু দেখো, অপশনগুলো একটু দেখো। অ্যামিটার কি করে? অ্যামিটার মাপে হচ্ছে তড়িৎ প্রবাহ, আই মাপে। ভোল্টমিটার কি মাপে? ভোল্টেজ মানে বিভব পার্থক্য মাপে। স্টেরোমিটার কি করে? বক্রতলের ব্যাসার্ধ মাপে। 1 কিলোওয়াট ঘন্টা মানে কি 1 কিলোওয়াট আওয়ার, এটা সমান কত জুল? 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট আওয়ার। ওয়াট মানে কি ভাইয়া? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, আর আওয়ার মানে কি 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কাটো, তাহলে এটা আসবে কত? 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা আছে অপশন নাম্বার সি, 3.6 ইন্টু 10⁶। একটি বৈদ্যুতিক বাতির রোধ 400 ওহম মানে আর দেওয়া আছে, ভোল্টেজ কত দেওয়া আছে? 200 ভোল্ট দেওয়া আছে। বাতির ক্ষমতা বের করো, এটা জাস্ট ফর্মুলা। ভি সমান তুমি কি জানো? ভি স্কোয়ার বাই আর জানো। ভি এর ভ্যালু কত? 200, তার উপরে স্কোয়ার করো। আর আর এর ভ্যালু কত? তোমার 400। ক্যালকুলেট করো কত আসে এটা। এটা তুমি ক্যালকুলেটর ছাড়াও তুমি কিন্তু করতে পারবা। কিভাবে করবা দেখো, ক্যালকুলেটর ছাড়া এটা কি 200 ইন্টু 200, নিচে কি 400, কাটো 2, এটাকে কাটলে কত হয়? 100। অ্যান্সার হবে 100 ওয়াট। আমরা কিন্তু ভার্সিটি কোর্সে তোমাদের যে প্রবলেমগুলো আছে মাস্টার কোশ্চেন ব্যাংকে, আমরা প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করব ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়। আর আমরা যখন অঙ্ক তোমাদেরকে করে দেখাবো আমরা ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করব। কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? মানে কম্পিউটারে যে মেমোরিটা থাকে সেই মেমোরিতে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? এটার প্রশ্নটার অ্যান্সার একটু মনে রেখো, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় আসলে প্যাচ লাগে, এটা আসলে শঙ্কর চুম্বক হবে নাকি সিরামিক চুম্বক হবে? এটার অ্যান্সার হবে কিন্তু সিরামিক চুম্বক। সিলিকনের সূচন ভোল্টেজ কত? সিলিকনের সূচন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে জার্মেনিয়ামের কত ভাইয়া? এটাও পড়ে যাও। আমাদের সিলিকন যেহেতু আসছে, জার্মেনিয়ামও আসতে পারে। জার্মেনিয়ামের হচ্ছে 0.3 ভোল্ট। এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? এই যে এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা দিয়ে তুমি বের করবা আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸। আর টি হলো 1 বছর, 1 বছর মানে 365 দিন, আর একদিনে কত সেকেন্ড? ৮৩,৪০০ সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে আসবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা হচ্ছে অপশন নাম্বার সি। এটাকে বলা হয় 1 লাইট ইয়ার। এটা অনেক সময় এইভাবে আসে, 1 লাইট ইয়ার ইকুয়াল টু হোয়াট? লিখবা এইভাবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। কিলোমিটারে লিখলে হবে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। একটু মুখস্থ রেখো, পরীক্ষায় কিন্তু অনেকবার আসে এটা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে এইটা, যে ভরবেগের অনিশ্চয়তা ইন্টু অবস্থানের অনিশ্চয়তা। এটা হলো অবস্থানের অনিশ্চয়তা, এটা হলো ভরবেগের অনিশ্চয়তা। এই দুইটার অনিশ্চয়তার গুণফলের মান অবশ্যই h/4π এর চেয়ে বেশি অথবা তার সমান হবে। এটা হলো এ নাম্বার অ্যান্সার। তাহলে আমাদের এই 19-20 সেশনের ক্লাসটা শেষ।
পরে আমরা হচ্ছে 20-21, তারপরে 21-22, তারপরে 22-23 সেশনের প্রবলেমগুলো সলভ করবো। তোমরা ক্লাসগুলো দেখবা আর ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা। আমার বিশ্বাস তোমরা যদি পরীক্ষায় সিলি কোনো ভুল করে না আসো আর নেগেটিভ যদি কম খাও, তোমার বিউপিতে ফার্স্ট মিনিটে না আসলো তুমি চান্স পাবে, এটুকু শিওর। কারণ বিউপিতে অনেকেই ভর্তি হয় না। ফার্স্ট মিনিটে যদি তোমার নাম নাও আসে, দেখা গেছে অনেকগুলো মেরিট যেহেতু দেয়, তোমার কোনো না কোনো একটা মেরিটে নাম আসবে। সবাই ভালো থেকো আর পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।